ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান বিএনপির। ভোটাধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র প্রতিরোধে হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে নারীর সম্মান রক্ষায় প্রতিশ্রুতি জামায়াতের। ঘরে ঘরে তৈরি হবে না ব্যাংক ডাকাত, সকলের অধিকার নিশ্চিতের অঙ্গীকার। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা হবে না মরণাস্ত্র, জানিয়েছে বিজিবি। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ প্রার্থীদের। এবং শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অংশ নেয়া দেশি বিদেশি ৩২৯ প্রতিষ্ঠানে ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল ১৬ বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে উল্লেখ করে ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিকেলে সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সোহেল রানা ও মীর আনোয়ার হোসেন টুটুলের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই সময় বিএনপির কাছে দেশের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে টাঙ্গাইলকে পর্যায়ক্রমে শিল্পনগরী হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব। এর আগে বিকেলে ২ দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান। এতে যোগ দেন সিরাজগঞ্জ ও পাবনা সেক্টর বিএনপির মনোনীত প্রার্থীরা। জনসভায় বিএনপির চেয়ারম্যান বিগত গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অসংখ্য মানুষের ত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ আরও ভালো থাকলেই শহীদদের আত্মা শান্তি পাবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। ১২ তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল নেই। দেশের বিপদের সময় ফেলে রেখে যায়নি বিএনপি। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, সমালোচনা নয়, রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা দেখতে চায় জনগণ। গোটা উত্তরাঞ্চলে বিএনপি কৃষি নির্ভর হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান তিনি। যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি, কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। যে কৃষি নির্ভর শিল্প গড়ে তুললে এই এলাকার মানুষের, এই এলাকার যুবকদের, এই এলাকার তরুণদের, এই এলাকার বোনদের কর্মসংস্থান সম্ভাবনা থাকবে। পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছু দেখভাল করা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ করার জন্য,
হাসপাতাল করার জন্য। দেশের মানুষের জীবনযাপনের মান সহজ করতে প্রযুক্তি খাতকে আগামী দিনে বেশি প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদির আমিন বলেন, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামীতে দেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ায় বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন মাহাদি আমিন। আসুন এই আধুনিক প্রযুক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি, বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করি এবং বাংলাদেশের মানুষের কিন্তু সেই বুদ্ধিমত্তা এবং সেই যোগ্যতা বাংলাদেশের মানুষের আছে, এটা আমরা প্রমাণ করেছি। বছরের পর বছর নিজেরা গুপ্ত থেকে তারা এখন অন্যকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে কেরানীগঞ্জে 11 দলীয় জোটের জনসভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীর সম্মান রক্ষা করবে এবং ঘরে ঘরে ব্যাংক ডাকাত তৈরি হতে দেবে না। এ সময় গণভোটে হ্যাঁ জয় হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বেকার ভাতা যারা দিতে চান, প্রকৃতপক্ষে আমাদের যুব সমাজকে তারা অপমানিত করতে চান। ইনশাআল্লাহ আমরা যুব সমাজের হাতও গড়ে দিব আর হাতের উপরে হাতের তালুতে ইনশাআল্লাহ সম্মানের কাজও করে দেব। এই হাতের নাম হচ্ছে আজাদি, নাবুতের নাম হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ হাতের জয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি, এমনটা জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। সকালে রাজধানীর মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের বেইজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো মহল যাতে নির্বাচন অস্থিতিশীল করতে না পারে সেজন্য 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিজিবি সদস্যদেরকে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনে 10ম দিনের প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। নির্বাচিত হলে ঢাকা 16 আসনে মেডিকেল কলেজ স্থাপন সহ নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নির্বাচনে পল্লবী 7 নম্বর সেকশনে পাড়া মহল্লায় অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় এলাকাবাসীর ভালোবাসা সিক্ত হন তিনি। বাসাবাড়ির উপর থেকে ফুলের পাপড়ি ছিটানোর পাশাপাশি গলির দুই পাশে তাকে ফুল দিয়ে বরণ করেন। এই সময় মৃতদেহ দেখে প্রচারণা থামিয়ে দেন আমিনুল হক। মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও মানবিকতা প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করলেন আমিনুল হক। মৃত ব্যক্তির বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তার মতো এমন মানবিক প্রার্থী পেয়ে খুশি ঢাকা 16 আসনের বাসিন্দারা। 16 আসনে ওনার মতো ব্যক্তি পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। ওনার জন্য দোয়া চাই। আমিনুল ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। 12 তারিখে এটার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ এবং আমিনুল হক সাহেব আমাদের এই এলাকায় বিপুল ভোটে বিজয়ী হবে, এটা আমরা আশাবাদী। ইনশাআল্লাহ মানুষ সদল বলে ভোট দিতে যাবে এবং বিএনপির পক্ষে ভোট দেবে। সবাই একসাথে আসি, ইনশাআল্লাহ আমিনুল ভাই বিশাল ভোটে পাস করবে। এলাকার উন্নয়নে আমিনুল হকের বিকল্প কেউ নেই বলেও জানান তারা। আমিনুল ভাই এই এলাকায় ভোটারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ঢাকার মধ্যে সবচেয়ে উনি বেশি ভোট পেয়ে উনি জয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নে মাদক সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে উনি ব্যাপক ভূমিকা রাখছে, আগামী দিনে রাখবে ইনশাআল্লাহ। আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চলা খুব সুগম হবে, সফল হবে এবং সুন্দর হবে। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। অভিযোগ করেন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটা গ্রুপ এখনো তারা সোচ্চার রয়েছে আগামী নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়।
এদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি যে আমার দেশের জনগণ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সত্যের পথে রয়েছি, ন্যায়ের পথে রয়েছি, গণতন্ত্রের পথে রয়েছি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহের অভিযোগ তোলেন। আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারা এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ভোট জাল করার যে চিন্তা ভাবনা নিয়ে এনআইডি কার্ড নিচ্ছেন, টাকা দিয়ে আপনার ভোট কেনার চেষ্টা করছেন, এগুলি থেকে দূরে সরে এসে জনগণের প্রতি আস্থা রাখেন, কারণ জনগণই সকল পরিবর্তন করতে পারে। নির্বাচিত হতে পারলে এলাকায় মেডিকেল কলেজ তৈরি সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা 16 আসনের ধানেশীষের কাণ্ডারি। আমি চাই আল্লাহ যদি কবুল করে এই এলাকার সবার আগে একটি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল নির্মাণ হোক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠ ঘাট বাজার চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় ঢাকা ৮ সংসদীয় আসনের 11 দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানী শাহজাহানপুরে নির্বাচনী গণসংযোগ করে, পরেই মুখোমুখি হয় গণমাধ্যমের। কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা ৮কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়াভিত্তিক 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। এদিকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া লুকাস মোড়ে পথসভা করেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 12 সংসদীয় আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। জানান এখনো নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। মুসলমানরা ময়দানে তৎপর এবং তাদের হাতে অবৈধ অস্ত্র আছে এবং দেশের বিভিন্ন জায়গায় আরও ঘটনা ঘটছে, কারণ 12 আসনটা তো বাংলাদেশ না। ইলেকশন কমিশনের ভূমিকা আমি খুব নিরপেক্ষ বলতে পারি না এবং ইলেকশনের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলের লোকদেরকে দেওয়া হয়েছে, কাজেই ভিতরে তারা কি করবে এই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বানও জানান এই জামায়াত নেতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল আজ। শেষ দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন পণ্যে ছাড় থাকায় দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এই মেলার পরিসর বাড়াতে আরও 6 একর জায়গা নিয়ে বহুতল ভবন করা হবে। এবার মেলায় অংশগ্রহণকারী দেশি বিদেশি 329টি প্রতিষ্ঠানের সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ 224 কোটি টাকা। মফির রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের শেষ দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় সব স্টলে ছিল ক্রেতাদের ভিড়। বাহারি পসরা থেকে কিনছেন পছন্দের পণ্য। বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন। অফার তো প্রথম দিক দিয়েই থাকে, কিন্তু শেষ দিক দিয়ে একটু বেশি থাকে। এই একটা ব্লেজার কিনছি, চশমা কিনছি, ঘড়ি কিনবো, বাচ্চাদের কিছু জিনিস কিনবো। দাম এখন একটু মোটামুটি কমই আছে, শেষ সময় তো এই জন্য। তবে মিশ্র প্রতিক্রিয়া ছিল বিক্রেতাদের মধ্যে। অনেকের দাবি ছিল মেলার সময় আরো কয়েকদিন বাড়ানোর। আমাদের বেচা বিক্রিটাও এই 10 দিন ধরে অনেক ভালো, তা আমরা ইনশাল্লাহ অনেক সন্তুষ্ট। এমনিতে বেচা কেনা খারাপ, আমাদের দাবিটা ছিল যে বাড়াইলে হয়তো অন্তত পক্ষে এটা কিছুটা হলেও ক্ষতির মুখ থেকে উঠতে পারতো ব্যবসায়ীরা। মেলার শেষ দিকে কিছু অব্যবস্থাপনা চোখে পড়ে। মেলা চত্বরে দেদারসে বিক্রি হচ্ছে নানা পণ্য। তাদের বসার অনুমতি আছে কিনা জানতে চাইলে দোকানের সরল স্বীকারোক্তি ভুল হয়েছে। ফুটপাতে দেয় না, মাঝে মধ্যে হামলা দেয়, এটা নিয়ে আবার দূরাইতে হয়, আবার আসতে হয়, আবার বসতে হয়। এই এগুলো নিয়ে অনেক কষ্ট করতে হয়। না অনুমতি মনে করে বসে আমরা ক্রেতা দর্শনার্থীরও বিরক্ত ফুটপাতের দোকান নিয়ে। যেহেতু এটা একটা বাণিজ্য মেলা,
এখানে ফুটপাতের জিনিসগুলো আসলে ভালো দেখায় না। এখন পরিস্থিতিগুলো যা দেখতেছি এটা একটু বেশি হযবরল হয়ে গেছে। মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেসব প্রতিষ্ঠান মেলায় শুধু প্রদর্শনীর জন্য আসে তাদের আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। এবার মেলায় বাংলাদেশ, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া সহ 6 দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেয়। গেল বছরের তুলনায় এবার বিক্রি বৃদ্ধি পেয়েছে 3.42%। বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর M.A. কাইয়ুম রাজধানীর ভাটারা থানায় বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে তিনি ভাটারার দর্জিবাড়ি ও নূরের চালা এলাকায় বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন। গণসংযোগ ও জনসভায় ডক্টর M.A. কাইয়ুম বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় এলে বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকট আর থাকবে না। তিনি জনগণের ভোট ও সমর্থন চেয়ে বলেন, বিএনপি সবসময় জনগণের মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান বিএনপির। ভোটাধিকার ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র প্রতিরোধে হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে নারীর সম্মান রক্ষার প্রতিশ্রুতি জামায়াতের। ঘরে ঘরে তৈরি হবে না ব্যাংক ডাকাত, সকলের অধিকার নিশ্চিতের অঙ্গীকার। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা হবে না মারণাস্ত্র, জানিয়েছে বিজিবি। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ প্রার্থীদের। এবং শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অংশ নেয়া দেশি বিদেশি 329 প্রতিষ্ঠানে 224 কোটি টাকার রপ্তানি আদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।